নমস্কার। আজকের এই সেশনে আমরা এক দারুণ ভাষাতাত্ত্বিক যাত্রায় বের হব। আমরা মূলত ঠেটি অঙ্গিকা ভাষার গভীরে লুকিয়ে থাকা একদম নিখুঁত স্থাপত্য আর ব্যাকরণের নিয়মকানুনগুলো উন্মোচন করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। আজকের আলোচনার পুরো ভিত্তিটাই হল গজেন্দ্র ঠাকুরের লেখা একটি অসাধারণ বই, মৈথিলিক একটা সমানান্তর ব্যাকরণ। একি ভীষণ ওজনদার একটা একাডেমিক কাজ। আর আজ আমরা এই বইয়ের ভেতরে থাকা জটিল ভাষাতাত্ত্বিক বিষয়গুলোকেই একদম সহজ করে আড্ডা দেওয়ার ছলে বুঝে নেওয়ার চেষ্টা করব। আমাদের আজকের এজেন্ডাটা খুব ছিমচাম। ১. ঠেটি অঙ্গিকার শেকড়। ২. ভাষার ধ্বনি। ৩. শব্দের বিবর্তন ও গঠন। আর ৪. মূল ব্যাকরণগত নিয়ম। চলুন আর দেরি না করে এক্কেবারে প্রথম টপিকে ঝাঁপিয়ে পড়া যাক। পর্ব ১, ঠেঠি অঙ্গিকার শেকড় বা উৎপত্তি। বইয়ের শুরুতেই থাকাই উক্তিটা মানে জাস্ট অসাধারণ। ব্যাকরণ হল ভাষা প্রয়োগের সংবিধান। একটু ভেবে দেখুন, একটা সংবিধান যেমন দেশকে কাঠামোগত ভিত্তি দেয়, ঠিক তেমনি ব্যাকরণও একটা আঞ্চলিক ভাষাকে তার নিজস্ব ফর্মাল রূপ আর স্বীকৃতি দেয়। এটা অনেকটা ভাষার ব্লুপ্রিন্ট বা নকশার মতো। এখন প্রশ্ন আসতেই পারে, এই ভাষাটা আসলে বলা হয় কোথায়? ম্যাপের দিকে তাকালে দেখবেন এর বিস্তৃতি কিন্তু বিশাল। ভারতের বিহারের অঙ্গপ্রদেশ, বেগুসরাই, খাগড়িয়া, মুঙ্গের, ভাগলপুর, সেখান থেকে সোজা ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা, এমনকি পশ্চিমবঙ্গের মালদহ এবং ওদিকে নেপালের মোরাং ও সুনসারি পর্যন্ত এই ভাষাটা ভীষণভাবে বেঁচে আছে। ঐতিহাসিক একটা মজার ব্যাপার শেয়ার করি। ১৯০৩ সালের কথা। বিখ্যাত ভাষাবিদ জর্জ গ্রিয়ারসন এই ভাষাকে নাম দিয়েছিলেন ছিকাছিকি উপভাষা। কেন জানেন? কারণ এই ভাষায় হয় বা আছি বোঝাতে যে শব্দটা ব্যবহার করা হয় সেটা শুনতে অনেকটা ছিকই বা ছৈকয়ের মতো। শুনতে বেশ অদ্ভুত অথচ মিষ্টি, তাই না? চলুন দেখি কিভাবে এই ভাষাটা ধাপে ধাপে গড়ে উঠল। এর ভাষাতাত্ত্বিক বংশলতিকাটা খেয়াল করলে রীতিমতো অবাক হতে হয়। সেই প্রাচীন ইন্দো ইউরোপীয় থেকে শুরু, এরপর ইন্দো আর্য, সেখান থেকে ধ্রুপদী মাগধী প্রাকৃত হয়ে অবশেষে আধুনিক ঠেঠি অঙ্গিকার জন্ম। মানে মৈথিলি, মগহী বা আমাদের বাংলার মতোই এর শেকড়টা কিন্তু অনেক অনেক গভীরে প্রথিত। পর্ব ২, ভাষার ধ্বনি বা সাউন্ডস। বইয়ের এই ধ্বনিতাত্ত্বিক চার্টটা দেখলে বোঝা যায় লেখক কতটা নিখুঁতভাবে কাজ করেছেন। মানুষের মুখে ঠিক কোন জায়গা থেকে কোন উচ্চারণটা তৈরি হচ্ছে তার ওপর ভিত্তি করে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণগুলোকে এখানে একদম সুন্দর করে ক্যাটাগরি অনুযায়ী সাজানো হয়েছে। চার্টটার দিকে আরেকটু ভালোভাবে তাকালে একটা দারুণ জিনিস চোখে পড়বে। কণ্ঠ থেকে আসা ধ্বনিগুলোর মধ্যে অ বা আওয়ার একটা খুব স্পেশাল উচ্চারণ আছে। আর ঠিক এই জিনিসটাই ঠেঠি অঙ্গিকাকে প্রমিত হিন্দি বা মৈথিলি থেকে পুরোপুরি আলাদা একটা রূপ দেয়। উচ্চারণের ক্ষেত্রে এই ভাষার কিছু নিজস্ব, বলতে পারেন বেশ মজার স্টাইল আছে। যেমন ধরুন, লেখার সময় হয়তো স লেখা হচ্ছে, কিন্তু উচ্চারণের সময় সেটা অবলীলায় সাধারণ স হয়ে যায়। আবার অনেক সময় ন আর লর মধ্যে একটা মিউচুয়াল অদল বদল চলে, মানে নদী হয়ে যাচ্ছে লদি। বেশ ইন্টারেস্টিং ব্যাপার। পর্ব ৩, শব্দের বিবর্তন ও গঠন। শব্দ গঠনের একদম বেসিক নিয়মটা হলো বিকারী আর অবিকারী শব্দের পার্থক্যটা ধরতে পারা। বিকারী শব্দ মানে হলো যেগুলো লিঙ্গ বা বচন অনুযায়ী চেঞ্জ হয়, যেমন তহ বা ছোড়া। আর অবিকারী শব্দগুলো হলো একদম ফিক্সড, কখনো বদলায় না, যেমন মুদা, মতুর বা বলুক। এই সিম্পল কনসেপ্টটা বুঝলেই ভাষার ভিড়টা ধরা অনেক সহজ হয়ে যায়। এইবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগে। ঠিঠি অঙ্গিকায় বিশেষ্য শব্দের ৩টা দারুণ লেভেল বা স্তর আছে। প্রথমে হলো শর্ট ফর্ম বা লঘুরূপ, যেমন মালি। এরপর সেটা একটু বড় হয়ে হয় গুরুরূপ, যেমন মলিয়া। আর সবশেষে এক্সট্রা লং বা অতিরিক্ত রূপ, যেমন মলিবা। শব্দের এই ৩ স্তরের রূপান্তর ভাষাটাকে সত্যিই এক অন্যরকম সৌন্দর্য দেয়। ভাষাটার শব্দভাণ্ডার কিভাবে তৈরি হয়েছে সেটা দেখলে এর বৈচিত্র্যটা পরিষ্কার হয়। এরা প্রাচীন সংস্কৃত থেকে সরাসরি তৎসম শব্দ নিয়েছে, যেমন অগ্নি। আবার সংস্কৃত থেকে একটু বদলে যাওয়া তদ্ভব শব্দও আছে, যেমন আগি। বাদ যায়নি একদম লোকাল মাটির গন্ধমাখা দেশজ শব্দ, যেমন বুতুরু বা গুস্সা।
এমনকি বিদেশ থেকে ধার করা আগত শব্দও দিব্যি জায়গা করে নিয়েছে, যেমন ইংরেজি মাস্টার বা আরবি ফার্সির কিতাব। আমাদের শেষ পর্ব, পর্ব ৪, মূল ব্যাকরণগত নিয়ম বা কোর রুলস। থেটি অঙ্গিকায়ে প্লুরাল বা বহুবচন করার স্টাইলটা বেশ ইউনিক। এখানে মূল শব্দের ভেতরে কোনো কাটছাট করা হয় না, বরং শব্দের শেষে কিছু সাফিক্স বা প্রত্যয় জুড়ে দেওয়া হয়, যেমন সব, লোক বা সিনি। তো যখন একজন ডাক্তারকে বহুবচনে বোঝানোর দরকার হয়, তখন সেটা সিম্পলি হয়ে যায় ডাক্তার, লোক। ব্যাকরণগত কারক বা কেস পরিবর্তনের সাথে সাথে সর্বনাম বা প্রোনাউনগুলো যেভাবে নিজেদের রূপ বদলায়, সেটা অনেকটা অঙ্কের সূত্রের মতো নিখুঁত। ফার্স্ট পার্সনে কর্তাকারকে যেটা হুম, কর্মকারকে সেটা পাল্টে গিয়ে হচ্ছে হুমরা, আবার সম্বন্ধ পদে গিয়ে সেটাই হয়ে দাঁড়াচ্ছে হুমরো। সব মিলিয়ে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো, এই ভাষার ব্যাকরণের আসল ইঞ্জিন বলুন বা হার্ট, সবই হলো এর ক্রিয়াপদ বা ভার্ব, টেন্স, পার্সন, আর যার সাথে কথা বলা হচ্ছে তার সাথে সম্পর্কের উপর ভিত্তি করে ক্রিয়াপদগুলো প্রতিনিয়ত নিজেদের খাপ খাইয়ে নেয়। এভাবেই ভাষাটা তার প্রাণশক্তি ধরে রাখে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটা আঞ্চলিক ভাষার এই ফর্মাল সংবিধান বা ব্যাকরণ জানাটা আসলে কেন এতটা জরুরি? কারণ এই লিখিত আর কাঠামোগত স্বীকৃতিটাই একটা ভাষাকে হারিয়ে যাওয়ার হাত থেকে বাঁচায়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার পরিচয়টা টিকিয়ে রাখে। আজকের এই আলোচনা নিশ্চয়ই এই দারুণ ভাষাটা নিয়ে আরও পড়াশোনা করতে সবাইকে উৎসাহ যোগাবে।